নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সিএএ আবেদনে লাগবে না বাংলাদেশের ডকুমেন্ট, দাবি অমিত মালভিয়ার। নির্বাচন না হওয়া অবধি কোনো কর না বাড়ানোর দাবিতে আজ শিলচর পৌরসভার সামনে গণবিক্ষোভ। কেন্দ্রীয় বাজেটে অসমকে অনেক কিছু দেওয়া হয়েছে, বললেন অমিত মালভিয়া। বাঙালির ডিমাশা একজোট হলে উন্নয়নের জোয়ার বইবে, দিলীপ নুনিসাকে পাশে রেখে বললেন রূপম। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সিএএ আওতায় নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তানের কোনো নথি দেখাতে হবে না। আজ শিলচরের সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেন বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়া। তিনি বলেন, কোনো তথ্য ছাড়াই সিএএ তে আবেদন করা যাবে। वो आने वाले दिनों में बढ़ेगी। जहां तक डॉक्यूमेंटेशन की आपने बात कही, आप अगर क्लॉज 10E है शायद, अगर आप इसको देखें तो वहां पे कहा गया है कि जो लोग बांग्लादेश से या पाकिस्तान से अपना कोई डॉक्यूमेंट नहीं दिखा सकते हैं, उनको सिर्फ मेंशन करना है और डॉक्यूमेंट की जो अनिवार्यता है वो इंटरव्यू स्टेज के लिए शिफ्ट करने। নির্বাচিত পুর নির্বাচন না হওয়া পর্যন্ত বর্ধিত জলকর সহ যথেচ্ছভাবে বাড়িয়ে দেওয়া ফর্ম ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আজ শিলচর পুরসভা কার্যালয়ের সামনে গণধর্নায় এলাকা উত্তাল হয়ে ওঠে। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে এদিনের গণধর্নায় সামিল হন অসংখ্য ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। 7 দফা দাবি নিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের হাতে তুলে দেওয়া হয় স্মারকপত্র। দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। এমপি যদি চায়, আজকে বলুন তো কি হাস্যকর ব্যাপার, আজকে শিলচরের বিধায়ক আর এমপি বলবে, তারপরে শিলচরে পৌরসভা হবে। আজকে কিভাবে আমাদেরকে শিলচরের নাগরিককে আমরাকে মানুষ গণ্য করছে না ওরা। তাই আমরা ওই মঞ্চ থেকে আমরা এটাই বলছি যে পৌর করের আজকে যে মেইন উদ্দেশ্য, পৌর করের যে দাবি আমাদের আছে, সেই দাবি যেটা আগের ছিল সেটাই করতে হবে, সেইটা আমরা মানব না। অতি সত্বর শিলচর শহরের ড্রেনেজ সিস্টেম কাজ শুরু করতে হবে এবং শিলচরের রাস্তাঘাট, আলো বাতি এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। যদি না হয় আমরা আমার এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যারা আজকে আছেন তাদেরকে বলছি, আমরা একটা ডিসির কাছে মেমোরান্ডাম দেই, একটা আলটিমেটাম দেই, একটা দিন ধার্য করে, যদি না হয় তার পরবর্তী স্টেপ আমাদের নিতে হবে এবং চায়ে আমাদের যদি জেলে পড়তে হয় আমরা রাজি আছি, আমরা যদি পুলিশের পিটা খেতে হয় আমরা রাজি আছি, মাথা ফাটানো হোক, মারা হোক, গুল্লি করা হোক, আমরা মাথায় সইব শিলচরের নাগরিকের জন্য, শিলচরের নাগরিকের স্বস্তির জন্য। শুধু নয়, আমি বলবো, কারণ বরাক উপত্যকার মানুষ এবং শিলচর শহরের মানুষ বিগত 5 বছর ধরে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে, আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয়, পিডাব্লিউডি ক্ষেত্রে বলুন, পিএইচির ক্ষেত্রে বলুন, প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত 20 দিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে। তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন এক্সিকিউটিভ অফিসার তার কাছেও দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধর্নার আয়োজন করেছে এবং সেই গণধর্নায় বিভিন্ন দাবি দাবা, আজকে জলকর থেকে ধরে আমাদের যে লাইসেন্স ফিজ বা বিল্ডিং ফিজ যেগুলো রয়েছে, যেগুলো বর্ধিত করা হয়েছে, যাতে শিলচর শহরের নাগরিক কোনোভাবে সেই করগুলো না দিক, কারণ আমরা সেই পরিষেবাটুকুই পাচ্ছি না, কিন্তু কর এদিকে বেড়ে যাচ্ছে। আমরা ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি
আজকে যদি ইন্ডিয়ান বাজেট নিয়েও বলি সেখানটায় আমরা দেখতে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে, কেন্দ্রে রয়েছে, রাজ্যে রয়েছে, আমাদের এই শহরেও রয়েছে, সেই রাজ্য সরকার কিভাবে পলিটিক্যালি একজন এক্সিকিউটিভ অফিসারকে প্রোটেকশন দিচ্ছে। আজকে প্রগতিশীল নাগরিক সমবায় মঞ্চের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা 2 ঘন্টার ধর্ণা কার্যসূচি আমরা মিউনিসিপ্যালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি। আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপ্যালিটিকে, আসাম সরকারকে, যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিসপুরের রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে বুলডোজার চালানো হচ্ছে। 125 টাকার জল ট্যাক্সকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে, ট্রেড লাইসেন্স 3 গুণ বাড়ানো হয়েছে, প্রত্যেক ফর্মের দাম বাড়ানো হয়েছে এবং দেখানো হয়েছে যে শিলচরবাসীর কোনো সম্মান নেই। আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি। আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালিটিকে, অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এটা আজকে আসাম সরকারের সুইস ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। এই বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে সুইস ব্যাংক করে দিলে আমরা কোনো আশ্চর্য হব না, কারণ দিসপুর থেকে টার্গেট দেওয়া হচ্ছে এবং এই মিউনিসিপ্যালিটি অথরিটি বসে টার্গেট দিয়ে দিয়ে আমাদের উপর থেকে বুলডোজার চালিয়ে ট্যাক্স আদায় করছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। শিলচরবাসী হিসাবে বিভিন্ন ব্যক্তিরা, নাগরিকরা, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সবাই আমরা সম্মিলিত হয়েছি। আমরা আজকে একটা ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের দাবিগুলো যদি অতি সত্বর মানা না হয়, প্রত্যেক অর্ডার যদি রিভিউ করা না হয়, উঠিয়ে নেওয়া না হয়, আগামীতে এই মঞ্চের মাধ্যমে আমরা বড় আন্দোলন করব। আজকে শান্তিপ্রিয় আন্দোলন যদি আগামী দিনে ভয়াবহ রূপ নেয়, এটা দায়ী থাকবে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এবং আসাম সরকার। কেন্দ্রীয় বাজেটে অসম ও উত্তর পূর্বাঞ্চলকে অনেক কিছু দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাজেটের দীর্ঘ খতিয়ান তুলে ধরলেন বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালভিয়া। আজ শিলচর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রীয় বাজেটে অসমের জন্য কি কি দেওয়া হয়েছে তা উল্লেখ করেন। মালভিয়ার দেওয়া তথ্যে বরাকের কিছু নাই দেখে সাংবাদিকরা এখানকার বেহাল যোগাযোগ ব্যবস্থার কথাও তুলে ধরেন। বর্ষায় রেল এবং সড়কপথ প্রায়ই বন্ধ থাকে। সাংবাদিকদের এমনই প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে একটি প্রকল্প তৈরি করেছে এই সমস্যা সমাধানে। मार्च 2024 में उत्तर पूर्व ट्रांसफॉर्मेटिव इंडस्ट्रियल स्कीम की मंजूरी दी, जो 10 साल तक पूरे नॉर्थ ईस्ट में इंडस्ट्रीज के डेवलपमेंट और एम्प्लॉयमेंट जनरेशन के लिए काम करेगा और उसमें 10,000 करोड़ से अधिक राशि आवंटित की गई है। हमने असम में सेमीकंडक्टर ATMP यूनिट लगाने के लिए अप्रूवल दिया, जिसके लिए कुल 27,000 करोड़ रुपीस यहाँ इन्वेस्ट किया जाएगा। मेडिकल इंफ्रास्ट्रक्चर को मजबूत करने के लिए काफ़ी कदम उठाए गए, जैसे गुवाहाटी में एम्स का शिलान्यास करना, नालाबाड़ी, नागांव और कोकराझार में मेडिकल कॉलेजेस बनाने के लिए अप्रूवल देना, तिनसुकिया में 2024 में प्रधानमंत्री जी ने एक मेडिकल कॉलेज वहाँ पे डेडिकेट किया। उसी तरीके से गुवाहाटी मेडिकल कॉलेज और हॉस्पिटल और करीमगंज में हॉस्पिटल के लिए भी उसको डेवलप करने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने कदम उठाए। नरेंद्र मोदी जी ने 7 कैंसर हॉस्पिटल आसाम में बनाने के लिए जो इंफ्रास्ट्रक्चर सपोर्ट चाहिए था उसको दिया, जिसके चलते ডিমাসার রাজত্বে শাসন কার্য পরিচালিত হতো বাংলা ভাষায়। ডিমাসা রাজার পৃষ্ঠপোষকতায় সাহিত্য চর্চা হতো বাংলা ভাষায়। তাই ডিমাসা এবং বাঙালি একজোট থাকলে বরাক এবং ডিমা ভাষার আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আজ এক সাংবাদিক অনুষ্ঠানে বিশিষ্ট ডিমাসা ব্যক্তিত্ব দিলীপ নুনিসাকে সামনে রেখে এই মন্তব্য করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। ডিমাসা সাহিত্য ভবনে ডিমাসা পিপলস কাউন্সিলের চেয়ারম্যান উত্তমচাঁদ বর্মনের 91তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রূপম বলেন, দুই জাতির সম্পর্ক ঐতিহাসিক। একই সুরে বক্তব্য রাখেন দিলীপ নুনিসা। এদিন রূপমের হাত ধরে উন্মোচন হয় উত্তমচাঁদের কাব্য ডিমাসা মাস্ট হ্যাভ ওয়ান নেশন অর নো নেশন। এবং কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই 3 জেলায় এবং ডিমা আসাম
কার্বি আংলংয়ে একসঙ্গে আমরা জেলা উপায়ুক্তের অফিসের সামনে ধর্ণা ছিল। 2008-এর 1 আগস্ট শিলচর লামডিং ব্রডগেজ এবং শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর এই দুটি ছাত্র সংগঠন একত্রিত হয়ে 12 ঘন্টার ঐতিহাসিক বরাক বন দক্ষিণ আসাম বন রেখেছিলাম। শুধু বরাক নয়, উত্তর কাছাড় অর্থাৎ ডিমা হাসাওকে সঙ্গে নিয়ে একটা ঐতিহাসিক বন্ধ হয়েছিল, যার জন্য কেন্দ্রীয় সরকার এই যে ব্রডগেজ এবং মহাসড়ক বাস্তবায়নের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ নিতে শুরু করে। অর্থাৎ আপনারা জানেন যে উত্তর কাছাড় আজকে ডিমা হাসাও একসময় সন্ত্রাসের দাপট ছিল। আমার বন্ধুবর এক শিক্ষিত এবং বিভ্রান্ত যুবক এবং কেন হাতে অস্ত্র নিয়েছিলেন, যে জাতি একদিন বিপন্ন হয়েছিল এবং উচ্চশিক্ষায় শিক্ষিত MA ইন পলিটিক্যাল সায়েন্স এবং সমাজ তাকে বাধ্য করেছিল, কিন্তু মেন স্ট্রিমে উনি এসেছিলেন। কিন্তু আমি চাই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছিল ডিমাসা সঙ্গে, সেটা যাতে আউটকাম খুব শীঘ্রই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে আমি দাবি জানাই। ওনাদের সঙ্গে যে মুভ হয়েছে সেটা বাস্তবায়িত হয়ে এই ডিমাসা জাতির আর্থসামাজিক উন্নয়নে সরকার ইতিবাচক পদক্ষেপ নিক। দিলীপ নুনিশিয়া সত্যিকার অর্থে আমাদের একজন গর্ব এবং উনি সমাজের জন্য যে কাজ করে যাচ্ছেন এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। আজকে উত্তম চাঁদ বর্মন শুধু ইতিহাসবিদ নন, উনি সমাজের আর্থসামাজিক শুধু ডিমাসা জাতি নয়, আসাম দক্ষিণ আসামের মানুষের উন্নয়নের জন্য উনি তার লেখনীর মাধ্যমে লিখে যাচ্ছেন। খালি পায়ে 10 ঘন্টা হেঁটে এসে সিদ্ধেশ্বর কপিলাশ্রমে এসে পুজো দিলেন শিব ভক্তরা। রবিবার দুপুর 2টায় আয়নাখাল থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে রবিবার রাত 11টায় সিদ্ধেশ্বর এসে পৌঁছলেন ভক্তরা। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কপিলাশ্রমে মেলা বসে। এদিন পুজো দিলেন বিধায়ক বিজয় মালাকার এবং কমলাক্ষ দে পুরকাস্ত। এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন। हर हर महादेव, हर हर महादेव, सनातन धर्म की जय, केदारनाथ की जय, सिद्धेश्वर धाम की जय, काशीनाथ की जय, अमरनाथ की जय, विश्वनाथ की जय, बाबा भैरवनाथ की जय। हम जानते हैं हमारे शिव महापुराण में उल्लेखनीय है, कौन माह में भगवान शिव जी कैलाश छोड़कर इस मृत भूमि में आते हैं, हम सभी का बीच अवतरण करते हैं। काइट पे जो शिव महापुराण है इसको तरफ ख्याल करते हुए हम लोगों ने एक कठिन यात्रा की निर्णय किया कि चलो हम पैदल चलें। भगवान भोलेनाथ की धाम यहाँ कपिल मुनि ध्यान मग्न से भगवान शिव को पाए थे। यह पौराणिक इतिहास सभी को मालूम है। हम लोग भी सोचे कि चलो भगवान शिव जी को कहाँ मिलेगा, चले हम बदरपुर सिद्धेश्वर घाट में आए। हम लोग चलते चलते थोड़ा थकावट महसूस हुई थी, मगर भगवान ने ठंडी ठंडी हवा के साथ हम लोग को ले आए। पैर में थोड़ा सा जलका हुआ है, रास्ता गर्म था, ऊपर से भी गर्म था, मगर हम सभी ने आकाश और धरती को साक्षी मानते हुए अपना भोले बाबा को अंतर में लिए हुए पैरों में इतना ताकत आ गया कि रेंगते रेंगते हम यहाँ तक पहुँच गए। उद्देश्य ही रहा कि हम सभी भगवान भोलेनाथ के ही कहेंगे कि भगवान भोलेनाथ, कुछ दिन पहले जैसे बाढ़ की जल बन्ना हुई है, तूफान हुआ, बहुत सारे कुछ हुआ, प्राकृतिक दुर्योग के कारण भगवान भोलेनाथ इस संसार को थोड़ा ख्याल रखें, क्योंकि हम सभी जो लोग रहते हैं गरीब दीन दुखी रहते हैं, चाय बागान में ज़्यादातर गरीब लोग रहते हैं, उन सभी को जैसे कभी बिजली ना मारे, कभी तूफान से उनका घर ना उड़े, पत्थर उनका छात को न छेदे, ये सब का ध्यान करते हुए भगवान भोलेनाथ को हम लोग सभी विनती किया है, भगवान गरीब लोगों को याद रखना, जो आपको पाने के लिए पैदल चलता भी है और दिल में ताकत रखता है कि नहीं, मैं हम सभी अपने भगवान भोलेनाथ को पास जाएँ, भोलेनाथ से हम लोग कृपा लाभ करके आए। एक प्राचीन शिव मंदिर है हमारे आयनाखाल चाय बागान में,
करीब 200 साल पहले का मंदिर है। ये मंदिर बहुत ही जागृति है, कभी भी कोई मन्नत करने के लिए उस मंदिर में आते हैं। तो जागृति शिव मंदिर जो है वो हम लोग का गांव का बीच है। हम लोगों ने वहीं से शुरू किया कि चलो यह एक भोलेनाथ का दरबार से शुरू करेंगे, दूसरे भोलेनाथ के दरबार में जाएंगे। तो ऐसे हम लोग को चलता रहेगा। अभी हम लोग जानते हैं हमारे बोराक वैली में एक भैरव बाड़ी है जो मनाचरा में पड़ता है, एक बादशाह बाड़ी है कटलीचरा में पड़ता है, एक भुवन बाबा है जो हमारे कचार में पड़ता है। तो हम सभी सावन माह में कोशिश करेंगे हर तीर्थ स्थान पर पहुंचने के लिए। 28 तारीख दिन रविवार दोपहर 2 बजे से मानव कल्याण पैदल कांवड़ यात्रा ऐनाखाल चाय बागान से प्राचीन शिव मंदिर से निकला, जो हमारे बदरपुर स्थित कपिला मुनि का आश्रम सिद्धेश्वर मंदिर तक आके रुका। 2 बजे हम लोगों ने शुरू किया था ये प्रोग्राम, ये यात्रा पैदल चलते हुए रात के 11:30 बजे या 12 बजे के आसपास हम मंदिर पे आके पहुंच गए। रात भर हम लोगों ने विश्राम किया। विश्राम करने के बाद सुबह हम लोगों ने स्नान किया, नहा धो के जलाभिषेक किया भगवान शिव का। आप सभी जानते हैं कि श्रावण माह के समय भगवान शिव जी की अटूट कृपा रहती है इस पृथ्वी पे। तो ये मनोकामना लेके आए हैं भगवान शिव के यहाँ हम सभी ग्रामवासी कि समस्त पृथ्वी का, पूरे विश्व का कल्याण हो, मानव जाति का कल्याण हो। शिव को डिस्ट्रॉय भी कहा जाता है कि शिव हमेशा इस ब्रह्मांड को जैसे रचिता करते हैं ब्रह्मा जी, शिव हमेशा ख़त्म करते हैं। तो अभी जैसी परिस्थिति है, भयंकर गर्मी है, कभी कभी बहुत ज़्यादा बारिश है, कभी कभी बहुत ज़्यादा ऊपर से पत्थर भी गिर रही है। तो हम भगवान से प्रार्थना करते हैं कि भगवान आप तो करुणामय भी हो, जितना आप कठोर हो उतना दयालु भी हो। आप विष को भी पी के हजम कर सकते हो। आप अपना दया दृष्टि करुणा ऐसे ही हम पृथ्वीवासी के लिए बनाए रखें और हमें ताकत और विश्वास दें कि हम आने वाले दिनों में आपके लिए, आपको पाने के लिए आपके हर वो जगह पे जा सके पैदल जहाँ पे आप विराजमान हैं। নির্ধারিত স্থানে এবার পুজো করতে পারছে না তারাপুর কালীমোহন রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির কর্মকর্তাদের অভিযোগ 2019 সাল পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি পুজো আয়োজনে, কিন্তু এরপর থেকে পুজো মণ্ডপের স্থানে নজর পড়ে পুরসভার। গত 26 জুলাই পুজো মণ্ডপের জায়গায় সিআরপিএফ নিয়ে অভিযান চালান 2 জন ম্যাজিস্ট্রেট, ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। আজ এ নিয়ে তারা জেলা শাসকের কাছে স্মারকপত্র দিয়েছেন। আজকে আমরা কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবং কালীমোহন রোড মহিলা কালীপূজা কমিটির পক্ষ থেকে আমরা আজ ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিতে এসেছি, কিন্তু এসে জানলাম যে ডিসি স্যার অনুপস্থিত, তাই আমরা ডিসি স্যারের কাছে আজকে এই মেমোরেন্ডাম দেব। আমাদের গত 26 জুলাই হঠাৎ করে প্রায় 11:50 নাগাদ পৌরসভা থেকে 2 জন ম্যাজিস্ট্রেট এবং সিআরপিএফ নিয়ে ওইখানে হানা দেয় এবং আমাদের ওখানে ভাঙচুর করে। আমাদের পূজার মধ্যে যে ব্যারিকেড লাগানো ছিল সেই ব্যারিকেড ভাঙচুর করে আমাদের এক্সকেভেটর নিয়ে যায়। এক্সকেভেটর ট্রাক নিয়ে লাস্টে আমরা আটকাই, কিছু মালপত্র তুলে নিয়ে আসতে চেষ্টা করে, যদিও আমরা সবাই পরে বেরিয়ে গিয়ে আমরা আটকাই। কিন্তু হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশন, আমাদের কোনো চিঠি বা কিছু দেওয়া নেই যে ওরা এই জায়গাটা ইয়ে করবে। আর এইখানের পুজোর বিষয়টা ছিল, এই ল্যান্ডটা তো আজকের না, এই ল্যান্ডটা আমাদের বদলিতে ঢোকার সময়। করিমগঞ্জ শহরের যানজট সমস্যায় নাকাল জনগণ, পাশাপাশি চোরের তাণ্ডবে আতঙ্কিত শহরবাসী। উভয় সমস্যা নিয়ে আজ জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেসের এক প্রতিনিধি দল। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রথমে দেখা করে জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে, পরে তারা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই দাবি জানান। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আজকে আমাদের সভা ছিল। সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে জেলা উপায়ুক্ত এবং পুলিশ অধীক্ষক দুজনের সঙ্গে আমরা পুলিশ অধীক্ষকের সঙ্গে এখন সাক্ষাৎ করে এসেছি।
তো শহরের যে ট্রাফিক সিস্টেম এটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। ট্রাফিক সিস্টেম নেই বলেই চলে, ইট ইজ টোটালি কলাপসড। আমরা এসপি মহোদয়কে বলেছি যে উনি যাতে এই ব্যাপারে কেয়ার নেন, ইমিডিয়েটলি যাতে এটার ব্যবস্থা গ্রহণ করেন, এবং বিশেষ করে করিমগঞ্জ শহরাঞ্চলে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সেই রাস্তাঘাটের অবস্থা বিধ্বস্ত অবস্থা। কোনো ধরনের টুকটুক অটো যারা এখানে চালাচ্ছে তারা তো চালাতে পারছে না, মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না। তো শহরের সরকার পক্ষ থেকে 2-1 মন্ত্রী বলেছেন যে পুজোর আগে রাস্তাঘাটের কাজ শুরু হবে। পুজোর আগ আর কোথায়, পুজোর আগ তো এসে গেছে, কারণ রাতারাতি 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে নাকি রাস্তাঘাট। তো আমরা সরকার পক্ষ যারা আছেন, প্রশাসন যারা আছেন, তাদেরকে আমরা দাবি রাখছি আজকে যে অবিলম্বে যাতে রাস্তাঘাটের বেহাল অবস্থা যেটা আছে সেটা যাতে ঠিক করা হয় এবং চলাচল করার মতো উপযোগী করে যাতে তোলা হয়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। আজ সকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এছাড়াও বিদ্যাসাগরের উদ্ধৃতি প্রদর্শনী করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আমার ছাত্র সংগঠন এআইডিএসও প্রতি বছর এই দিনটা পালন করি এবং ভারতবর্ষের প্রতিটা জায়গায় আজকের এই দিনটা আমরা পালন করি। আমরা ভারতবর্ষে নবজাগরণের পুরোধা ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষতে চেয়েছিলেন বিজ্ঞান
এবং যুক্তিবাদের ভিত্তিতে এডুকেশন শিক্ষা ব্যবস্থা উনি সব ছাত্রীর প্রচার করেছিলেন এবং উনি যে স্বপ্ন নিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন আমরা দেখছি আজ ভারতবর্ষের মাটিতে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সেই স্বপ্নকে পদদলিত করা হচ্ছে। যেখানে বিদ্যাসাগর নিজের টাকায় স্কুল কলেজ গড়ে তুলেছিলেন সেই জায়গায় আজকে আমরা দেখছি একের পর এক স্কুল কলেজ বন্ধ হওয়ার দিকে যাচ্ছে এবং বিদ্যাসাগরের যে স্বপ্ন ছিল ভারতবর্ষের মাটিতে সায়েন্টিফিক ডেমোক্রেটিক এডুকেশন চালু করার কথা, আজ তাকে পুরো মাত্রায় বিসর্জন দিয়ে আমাদের জাতীয় শিক্ষানীতি চালু করা যাচ্ছে। সম্মিলিত লোকমঞ্চের মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান শিলচরে অনুষ্ঠিত হলো। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অর্পিতা দাস এবং রিমি দাস। নৃত্য পরিবেশন করেন ইপসিতা নাথ এবং হর্ষিতা নাথ। স্বাগত বক্তব্য রাখেন ভাস্কর দাস। এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় এবং সহ সভানেত্রী মঙ্গলা নাথ। আমার চিন্তাধারা প্রক্রিয়া আমি রূপকের উপর চর্চা করেছি এবং সম্মিলিত লোকমানের লোককণ্ঠ আমরা করতে চলেছি। অত্যন্ত ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। একটা সময় মনে হয়েছিল যে আমাদের লোককণ্ঠ বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা বন্ধ হতে দিইনি, কারণ আমরা প্রচন্ড অসুবিধার মধ্যেও আমরা একটা সময় গেছে 100, 200, 500, 300 টাকা করে করে জোগাড় করে আমরা এই লোককণ্ঠকে আমরা দাঁড় করিয়ে রেখেছি আজ অব্দি। আজকে একটা 33তম অনুষ্ঠান। অনেকেই হয়তো জানো না লোককণ্ঠ কিভাবে এসছে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেক মাসে বিভিন্ন জায়গা থেকে শুধু শিলচরের প্রতিষ্ঠিত শিল্পীদের করে নয়, আমরা বাইরে থেকে অনেক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। অনেক শিল্পীরা এই মঞ্চে গান করে আজকে এখানে শহরের বাইরে প্রতিষ্ঠা লাভ করেছে। কারণ প্রত্যেকটা জিনিসের কারণ আমরা চিন্তা করি যে গ্রামের যে শিল্পকলা, গ্রামের যে চিন্তাধারা, যদি এইগুলো যদি শহরে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের এই লোক সংস্কৃতি কোনো লাভ হবে না। তো সেই জায়গা থেকে বিবেচনা করে আমরা চিন্তা করে করে অনেক লোকশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, নাচ করিয়েছি, গান করিয়েছি। তো আমাকে বলা হয়েছে লোকসঙ্গীতের লোককণ্ঠের উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা নিয়ে আমি কিছু বলব। দেখুন, লোকসংস্কৃতি এমন একটা সংস্কৃতি আমাদের জন্মলগ্ন থেকে মৃত্যু অবধি যার অবদান রয়েছে। একজন মায়ের গর্ভে যখন একটা সন্তান আসে, তখন থেকে এই লোকসংস্কৃতির মধ্য দিয়ে আচার অনুষ্ঠান শুরু হয়ে যায়। গর্ভাবস্থায় হয় সাতভোগন, তারপর যখন বাচ্চা প্রসব হলো 6 দিনের দিন হয় ষষ্ঠী। সেগুলাতে অনেক গীত আছে যেগুলা গ্রামাঞ্চলে গাওয়া হয়ে থাকে, সেগুলা বেসিক্যালি লোকসঙ্গীতের উপরে। তারপর আসে অন্নপ্রাশনের অনেক গান আছে লোকসঙ্গীতের উপরে। প্রকল্পের কাজ শেষ না হওয়ার গত 8 মাস থেকে পানীয় জলের সংকটে রংপুর প্রথম খণ্ডের বৃহত্তর অঞ্চলের জনগণ। এ নিয়ে ঠিকাদার অলোক শঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা আরও বলেন, বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজ এ নিয়ে জেলাশাসকের কাছে স্মারকপত্র দিয়েছে জল প্রকল্প পরিচালন কমিটি। সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন কমিটির সভাপতি নেহারুল আহমেদ মজুমদার। শিলচরের নিকটবর্তী গ্রাম রংপুর প্রথম খণ্ড প্রায় 20 বছর থেকে কোনো পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এবং আমরা অনেক আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরে আমরা প্রকল্পের ব্যবস্থা পেয়েছি। সরকার কর্তৃক 2022 সনে আমাদেরকে একটি প্রকল্প নির্মাণ করার জন্য অর্ডার হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের এখানে একজন কন্ট্রাক্টর, ওনার নাম হচ্ছে অলোক শঙ্কর ভট্টাচার্য মহোদয়, উনি কাজে বরাদ্দ পেয়েছেন এবং উনি 2022 থেকে ওই প্রকল্পটি নির্মাণের জন্য শুরু করেছেন। কিন্তু এখনও অবধি 2024 হয়ে গেছে, এখনও অবধি এখানে কাজের কোনো অগ্রগতি নেই। আমাদের এখানে ডিসি মহোদয় উনি গত 4 নভেম্বর 2023 উনি আমাদের এখানে গিয়েছিলেন এবং যে কাজের কোনো অগ্রগতি নেই দেখে উনি যখন পিএইচই কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলেন, পিএইচই কর্তৃপক্ষ
ওনাকে বললেন যে এখানে কোনো কমিটি তৈরি হয়নি, সেই জন্য কাজগুলো অগ্রগতি হচ্ছে না। কিন্তু আমরা জানি যে এখানের যেগুলো প্রকল্পের যেগুলো কমিটি বানানো হয় সেগুলো প্রকল্প হওয়ার পরে পরিচালনা করার জন্য বানানো হয়। কিন্তু ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন যে আপনারা অতি সত্ত্বর একটা কমিটি বানিয়ে আপনারা দিয়ে দেন, কাজে অগ্রগতি হবে। আমরা 1 মাসের ভিতরে একটা কমিটি বানিয়ে আমরা এখানে দিয়েছি এবং ডিসি মহোদয়কে জানিয়েছি এবং আমাদের পিএইচই কর্তৃপক্ষকে জানিয়েছি এবং পিএইচই কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তখন অবধি ডিসি মহোদয় আমাদের এখানে 4 নভেম্বর 2023-এ উনি যাওয়ার পর থেকে এখন অবধি প্রায় 8 মাস হয়ে গেছে। সেই 8 মাসের ভিতরে সেই প্রকল্পের কোনো একটা কাজ হয়নি। আমরা যোগাযোগ করেছিলাম আমাদের এখানের যে পিএইচই ডিপার্টমেন্টের এসডিও সাহেব, উনিও ভালো মতো কোনো রিপ্লাই দিতে পারছেন না। প্রচণ্ড গরম, তার উপর বেহাল বিদ্যুৎ পরিষেবা, এরই প্রতিবাদে রাস্তায় নামলেন শিলচর শহরের জনগণ। রবিবার রাতে ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠের সামনে অবরোধ গড়ে তোলেন স্থানীয়রা। ক্ষুব্ধ জনগণ জানান, প্রচণ্ড গরমে নাজেহাল জনগণ, তার উপর গত 3 দিন থেকে এলাকায় বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে অবস্থা বেগতিক হয়ে পড়েছে মানুষের। বেহাল বিদ্যুৎ পরিষেবা শীঘ্রই স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ক্ষুব্ধ জনগণ। এমপিডিসিএল সার্ভিস এরকম 3rd ক্লাস হয়েছে, ওরা আজকে 3 দিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে এরিয়ার মধ্যে কারেন্ট নাই। কিন্তু এটা কোনো সলিউশন নাই। যখনই ভোল্টেজ দেয় তারা লো ভোল্টেজ, আর জল উঠে যায় না, ফ্যান চলে। ওখানটা সলিউশন না করলে পরে এসা কোনো রাস্তা বন্ধ ছাড়া কোনো রাস্তা নাই। তারা হইতে পারে না যে প্রবলেমটা কী হয়েছে, কোন জায়গায় কোন সময় ডাল কাটে, কোন সময় গিয়ে ট্রান্সফর্মার দেখে। প্রেশার, হাই প্রেশার মানুষ আছে, সুগার প্রেশার আছে, খাওয়ার জল নাই, ভালো জল পান না, স্নান করতে পারেন না, কারেন্ট 10 মিনিটের লেগে আন না, অথচ বিল সমান হইতেছে। আমরা যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা কিন্তু এই বন্ধটা রাস্তা অবরোধ অনির্দিষ্টকালের লেগে রাখবো। গতকালকে রাতের থেকে এসিবিরা কমপ্লেন করা হয়েছে। আজকে সমস্ত সকাল থেকে তারা কিতা কাজ করছে, এখন পর্যন্ত তারা এটাতে শর্ট আউট করতে পারছে না। তো শর্ট আউট যখন করতে পারছে না, অ্যাসুরেন্সে তো এইসব শর্ট আউট হইতো না, কাজ করলে শর্ট আউট হইব। তারা কে লাগিয়ে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিল না। হোয়ারেজ আমরা তারা লেট ফিল হয়, তখন তারা কোনো দ্বিধাবোধ করে না। তো তারা আমাদের সার্ভিস কে লাগিয়ে দিত না, কে লাগিয়ে আমরা সাফার করতাম। তাইলে কিটা আমরা যে আজকে যে সার্ভিস পাইলাম না, এটা যে হ্যাম্পার হইল, এটার পেনাল্টি খেয়ে দিব। তারা দিব নি আমরা পেনাল্টি? আমরা তো তারা লেট ফি দিই। বাইকের ধাক্কায় গুমরা বাজারে মৃত্যু হলো স্বপন দাস নামের এক দিন মজুরের। গতকাল রাত 8টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে। এএসপি 4556 নম্বরের একটি বাইক প্রচণ্ড গতিতে এসে স্বপনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে কালাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ত্রিপুরায় বিজেপির প্রভারী নিয়োগ হওয়ার পর সোমবার সকালে দিল্লি থেকে শিলচরে এলেন প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়। আজ সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছতেই তাকে স্বাগত জানান কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, উধারবন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, মঞ্জুল দেব সহ বিজেপি কর্মী সমর্থকরা। ত্রিপুরা একটা খুব সুন্দর রাজ্য, ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্যের মধ্যে অন্যতম সুন্দর রাজ্য। আর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ভারতের বলা যায় ইট ইজ এ জুয়েল ইন দ্য ক্রাউন। আর ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস আছে, ব্রিটিশ আসার আগের থেকে, ব্রিটিশ থাকা অবধি এবং ব্রিটিশরা যাওয়ার পরেও আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে অনেক নতুন নতুন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে। ত্রিপুরার যারা আদিবাসীরা আছেন, ত্রিপুরার যারা ত্রিপুরাবাসীরা আছেন, তারা ভারতবর্ষকে সুন্দর করার জন্য তাদের কন্ট্রিবিউশন করেছে। বিগত 10 বছর থেকে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এবং এই সরকারের অধীনে ত্রিপুরাতে দেখা গেছে গ্রামাঞ্চল, রাস্তাঘাট, জলজীবন মিশন, এগুলোতে ভারতবর্ষের অন্যতম 1 নম্বর কি 2 নম্বর স্থানে আছে আজকে ত্রিপুরা। ত্রিপুরার লোকরা খুব বেশি হসপিটেবল এবং আমি আশা করি যে ত্রিপুরাতে আগামী দিনে আরও উন্নয়ন হবে, আরও উন্নতি হবে। আমাকে দল দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি নাড্ডাজিকে ধন্যবাদ জানাতে চাই, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষজিকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে যোগ্য মনে করেছেন এই দায়িত্বের জন্য। আমি যথাসম্ভব চেষ্টা করে ত্রিপুরাকে সাংগঠনিকভাবে ভারতবর্ষের 1 নম্বর রাজ্যে কীভাবে করা যায় সেটার দিকে আমার দৃষ্টি।
শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সিএএ আবেদনে লাগবে না বাংলাদেশের ডকুমেন্ট, দাবি অমিত মালভিয়ার। নির্বাচন না হওয়া অবধি কোনো কর না বাড়ানোর দাবিতে আজ শিলচর পুরসভার সামনে গণবিক্ষোভ। কেন্দ্রীয় বাজেটে অসমকে অনেক কিছু দেওয়া হয়েছে বললেন অমিত মালভিয়া। বাঙালির ডিমাসা একজোট হলে উন্নয়নের জোয়ার বইবে, দিলীপ নুনিসাকে পাশে রেখে বললেন রূপম। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।